আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নূর হোসেন, চ্যানেল এনএস থেকে। আজকে আমি শেয়ার মূলধন সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তা হলো শেয়ার অধিহার বা শেয়ার প্রিমিয়াম আর শেয়ার অবহার বা শেয়ার ডিসকাউন্ট। শেয়ার মূলধন সংক্রান্ত গুরুত্বপূর্ণ এই দুটি টার্মস আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব। ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনি এই দুটো বিষয়ে পরিষ্কার ধারণা পেয়ে যাবেন এবং আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। শেয়ার অধিহার এবং শেয়ার অবহার এই দুইটা বিষয় শেয়ারের ফেস ভ্যালুর সাথে সংশ্লিষ্ট। ফেস ভ্যালু বলতে কি বোঝায়, তাহলে সেটা গুরুত্বপূর্ণ বিষয়। ফেস ভ্যালু মানে হচ্ছে একটা শেয়ারের সার্টিফিকেটে যে গায়ের রেট লিখে থাকে, আমরা বলি যে পণ্যের গায়ের রেট, সেরকম শেয়ার সার্টিফিকেটে যে রেটটা লেখা থাকে একটা শেয়ারের, সেটি হচ্ছে শেয়ারের ফেস ভ্যালু। যদি আমি আরও ব্যাপকভাবে বলতে চাই তাহলে বলতে হয়, আমরা যখন কোনো সমবায় সমিতির নিবন্ধন লাভ করি তার একটি অনুমোদিত মূলধন থাকে। আমরা ধরে নিলাম একটা সমবায় সমিতির অনুমোদিত শেয়ার মূলধন 10 লক্ষ টাকা। এই 10 লক্ষ টাকা শেয়ার মূলধনকে আমরা প্রতিটি 1000 টাকা করে 100টি শেয়ারে বিভক্ত করলাম। এই যে প্রত্যেকটি শেয়ারের মূল্য 10,000 টাকা, এটাই হচ্ছে শেয়ারের ফেস ভ্যালু। আর শেয়ারের বহিমূল্য বা বুক ভ্যালু হচ্ছে প্রতিষ্ঠানের ব্যালেন্স শিটে প্রতি শেয়ারের যে মূল্য লেখা থাকে সেটাই হচ্ছে শেয়ারের বুক ভ্যালু। তাহলে শেয়ার অবহার বা শেয়ার অধিহারের টার্মসটা কখন আসে? যখন একটা প্রতিষ্ঠান নতুন শেয়ার বিক্রয় করে অথবা পরবর্তীতে আবার শেয়ার বিক্রি করে, সেই ক্ষেত্রে শেয়ার অধিহার বা অবহারের প্রশ্নটি আসে। একটা প্রতিষ্ঠান, একটু আগে আমি যেমনটি বলেছিলাম যে প্রতিটি শেয়ারের মূল্য 10,000 টাকা, যখন একটা প্রতিষ্ঠান তার শেয়ার 15,000 টাকায় বিক্রি করবে, এই যে 5,000 টাকা অতিরিক্ত মূল্যে বিক্রি করা হচ্ছে, এই 5,000 টাকাটাই হচ্ছে শেয়ার প্রিমিয়াম বা অধিহার। আর যখন একটা প্রতিষ্ঠান তার 10,000 টাকা মূল্যের একটা শেয়ার 8,000 টাকায় বিক্রি করবে, এই যে 2,000 টাকা কম মূল্যে বিক্রি করলো, এটাই হচ্ছে অবহার বা শেয়ার ডিসকাউন্ট। এই যে 2,000 টাকায় হচ্ছে শেয়ার অবহার। তাহলে আমরা সর্বশেষ যে বিষয়টা দাঁড়ালো সেটা হলো, যখন একটা প্রতিষ্ঠানের শেয়ার তার ফেস ভ্যালুর চেয়ে বেশি মূল্যে বিক্রি করে তখন সেটাকে বলা হয় অধিহার। আর ফেস ভ্যালুর থেকে যখন নিচে মূল্যে বিক্রি করে, কম মূল্যে বিক্রি করে, তখন সেটাকে বলা হয় অবহার। আমি প্রথমত আপনাদেরকে দেখাবো শেয়ার অধিহার এবং শেয়ার অবহার কিভাবে হিসাবভুক্ত করা হয়, আর শেষের দিকে আপনাদেরকে বুঝিয়ে বলবো কখন অধিক মূল্যে শেয়ার বিক্রি করা যায় আর কখন অবহারে শেয়ার বিক্রি করার পরেও প্রতিষ্ঠান লাভবান হতে পারে এবং একইভাবে শেয়ার হোল্ডাররাও লাভবান হতে পারে। তো আমি স্ক্রিনে চলে যাচ্ছি। প্রথমে আমি শেয়ার অধিহার বা অবহার কিভাবে হিসাবভুক্ত করতে হয় সেটি দেখিয়ে দিচ্ছি। আমি বাম পাশে দেখাচ্ছি শেয়ার অধিহার কিভাবে হিসাবভুক্ত করা হয় আর ডান পাশে দেখাচ্ছি শেয়ার অবহার কিভাবে হিসাবভুক্ত করতে হয়। ধরে নিলাম যে ফেস ভ্যালু হচ্ছে প্রতি শেয়ার 10,000 টাকা আর প্রত্যেক শেয়ার বিক্রি করছে 15,000 টাকা। তাহলে অধিক মূল্যে শেয়ার বিক্রি করা হচ্ছে এবং সেটাকে বলা হচ্ছে অধিহার। এটার জাবাদানটি হবে, আমি এখানে একটা শেয়ার দিয়ে দেখাচ্ছি। প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যাপক সংখ্যক শেয়ার হতে পারে, আমি শুধুমাত্র বোঝানোর জন্য একটা শেয়ার মূল্য দিয়ে দেখাচ্ছি। ব্যাংক হিসাব ডেবিট 15,000 টাকা, অর্থাৎ ব্যাংক হিসাবে জমা হবে 15,000 টাকা আর শেয়ার মূলধন হিসাবের ক্রেডিট হবে 10,000 টাকা। অতিরিক্ত যে 5,000 টাকা বেশি নেওয়া হচ্ছে শেয়ার হোল্ডারদের থেকে, সেটা শেয়ার প্রিমিয়াম হিসাবে ক্রেডিট পাশা হবে 5,000 টাকা। আবার একইভাবে 10,000 টাকা ফেস ভ্যালু সম্পন্ন শেয়ারটি আমি আবার বিক্রি করছি, দেখেন 8,000 টাকা, তাহলে 2,000 টাকা কম। এই 2,000 টাকা হচ্ছে শেয়ার ডিসকাউন্ট। তাহলে আমি 2,000 টাকা কমে পাচ্ছি 8,000 টাকা, আমার ব্যাংক হিসাবে জমা হচ্ছে 8,000 টাকা, সেজন্য ব্যাংক হিসাব ডেবিট 8,000 আর শেয়ার অবহার হিসাবে ডেবিট হবে 2,000 আর শেয়ার মূলধন হবে ক্রেডিট হবে 10,000 টাকা। একটা বিষয় খেয়াল করে দেখেন আপনারা, এখানে শেয়ার অধিক মূল্যে বিক্রি করুক বা কম মূল্যে বিক্রি করুক, শেয়ার মূলধন হিসাব কিন্তু টিকে 10,000 টাকা থেকে যাচ্ছে। এখানে শেয়ার মূলধনের কোনো হ্রাস বা বৃদ্ধি হচ্ছে না, শুধুমাত্র অধিক মূল্যে বিক্রি করলে প্রিমিয়াম সৃষ্টি হচ্ছে আর অবহারটা এখানে হিসাবভুক্ত করা হচ্ছে। কিভাবে পরবর্তীতে এটাকে কন্টিনিউ করা হবে সেটা আমি দেখাবো। এইভাবে জাবেদানটি, এটা হচ্ছে কোন লেজারের কোন পাশে যাবে সেটা এখানে আমি দেখিয়ে দিলাম।
লেজার মেনটেন করার পর যখন আমরা রেওয়া মিল প্রস্তুত করব, তখন শেয়ার অধিহারের হিসাব রেওয়া মিলে হবে। ব্যাংক হিসাব ডেবিট দিকে হবে রেওয়া মিলের 15,000 টাকা, আর রেওয়া মিলের ক্রেডিট দিকে হবে শেয়ার মূলধন 10,000 টাকা, শেয়ার প্রিমিয়াম হিসাব হবে 5,000 টাকা। আর যখন অবহারে শেয়ার বিক্রি করলাম, তখন রেওয়া মিলের ডেবিট দিকে ব্যাংক হিসাব হবে 8,000 টাকা, আর শেয়ার অবহার হবে 2,000 টাকা, আর ক্রেডিট পাশে শেয়ার মূলধন হবে 10,000 টাকা। আবার আমি যখন ব্যালেন্স শিট প্রস্তুত করব, তখন শেয়ার অধিহারটা হচ্ছে অধিহারটা কিভাবে দেখাবো দেখেন। সম্পত্তি পাশে চলতি সম্পদের মধ্যে ব্যাংক ব্যালেন্স 15,000 টাকা, আর মূলধন ও দায় অংশে মূলধন ও সঞ্চিতি অংশের মধ্যে শেয়ার মূলধন 10,000 টাকা, আর শেয়ার প্রিমিয়াম হচ্ছে 5,000 টাকা। আর শেয়ার অবহারে যখন আমি শেয়ার বিক্রি করব, তখন শেয়ার অবহার অদৃশ্য সম্পদের মধ্যে 2,000 টাকা সম্পদ অংশে, আর ব্যাংক ব্যালেন্স চলতি সম্পদে হবে 8,000 টাকা, আর দায় পাশে মূলধন ও সঞ্চিতি অংশের মধ্যে শেয়ার মূলধন হবে 10,000 টাকা। তো যেমনটি বলছিলাম, দেখেন এখানে অধিহারে বিক্রি করি বা অবহারে বিক্রি করি, শেয়ার মূলধনের পরিমাণের কোনো পরিবর্তন হচ্ছে না। তো অধিহারে শেয়ার বিক্রি করার ফলে যে শেয়ার প্রিমিয়ামটা সৃষ্টি হচ্ছে, সেটা প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল হিসাবে এটা থাকবে, এবং এটার ফলে প্রতিষ্ঠানের শক্তিশালী আর্থিক অবস্থা প্রকাশ পাবে, শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি পাবে, শেয়ারের প্রতিষ্ঠানের পজিটিভ ইন্ডেক্স শো করবে। আর শেয়ার অবহারটা কি হবে? শেয়ার অবহারটা হবে আপনার ধীরে ধীরে অবলোপন করা হবে, রিটার্ন অফ করা হবে। এটা অদৃশ্য সম্পদের মধ্যে আছে, কিন্তু এটা একটা নির্দিষ্ট পিরিয়ডের মধ্যে অল্প অল্প করে প্রত্যেক বছরে নিট লাভের এগেনিস্টে সে অবলোপন করা হবে। অর্থাৎ এটা প্রতিষ্ঠান সামনের বছরগুলোতে তাদের যে প্রশাসনিক ব্যয় আছে, সেই প্রশাসনিক ব্যয়ের মধ্যে শেয়ার অবহারের অবলোপন দেখিয়ে দিবে আস্তে আস্তে, যাতে করে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার উপর ব্যাপক প্রভাব না পড়ে। এখন প্রশ্ন হলো, শেয়ার অবহার এবং অধিহারে কখন বিক্রি করা হয়? অধিহারে কখন বিক্রি করা হয় সেটা তো সবার কাছে স্পষ্ট, কারণ একটা প্রতিষ্ঠানে যখন সুনাম থাকে, সুখ্যাতি থাকে, সবার কাছে আগ্রহ বেশি থাকে, শেয়ার হোল্ডাররা অধিক আগ্রহ নিয়ে শেয়ার কিনতে চায়, তখন প্রতিষ্ঠান বুঝে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে শেয়ারের ফেস ভ্যালু চেয়ে অধিক মূল্যে বিক্রি করে, তখন শেয়ার অধিহারে বিক্রি করে। এটা প্রতিষ্ঠানে লাভবান হয়, আবার শেয়ার হোল্ডাররাও লাভবান হয়। কারণ হচ্ছে ওই ধরনের প্রতিষ্ঠানগুলো প্রতি বছরে লভ্যাংশ ঘোষণা করে, এবং প্রতিষ্ঠানের কাছ থেকে শেয়ার হোল্ডাররা নিয়মিত লভ্যাংশ পায়, সেজন্য তাদের এটা তো লস হয় না। অধিক মূল্যে ক্রয় করলেও শেয়ারের লস হয় না। যেই পরিমাণ টাকাটা শেয়ার প্রিমিয়াম হিসেবে বাবদ প্রতিষ্ঠানকে প্রদান করে, তার চেয়ে বেশি তারা লাভবান হয়। আর এখন প্রশ্ন হলো, শেয়ার অবহারে কিভাবে প্রতিষ্ঠান লাভবান হয় এবং শেয়ার হোল্ডাররা লাভবান হয়? এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, কারণ আপনি দেখতে পাচ্ছেন যে 10,000 টাকার শেয়ার 8,000 টাকা বিক্রি করছে প্রতিষ্ঠান, তাহলে ব্যক্তি শেয়ার হোল্ডার লাভবান হওয়ার কথা, কিন্তু প্রতিষ্ঠানও কিন্তু এখান থেকে লাভবান হতে পারে। অবহারে শেয়ার বিক্রি করার মাধ্যমে আপনারা তো স্পষ্ট বুঝতে পারছেন যে শেয়ার হোল্ডাররা কম মূল্যে একটা প্রতিষ্ঠানের শেয়ার ক্রয় করতে পারে। এখন বিনিয়োগকারীরা আরেকটা দিকে লাভবান হয়, সেটা হলো কম মূল্যে শেয়ার কেনার পরেও তারা তাদের যে শেয়ারের ফেস ভ্যালু, সেটা কিন্তু কম লিখে থাকে না, শেয়ারে ঠিক সেম মূল্যটাই লিখে থাকে। তো এতে করে শেয়ার হোল্ডাররা লাভবান হয়ে থাকে। আর প্রতিষ্ঠান কীভাবে লাভবান হয়? প্রতিষ্ঠান লাভবান হয় এইভাবে, এই যে শেয়ারটা বিক্রি করা হয়, এর মাধ্যমে প্রতিষ্ঠানের অর্থ সংস্থান হয়। তো বাহির থেকে যদি অর্থ সংস্থান করতে হয়, তখন প্রতিষ্ঠানকে আর্থিক খরচ করতে হয়। আর্থিক খরচ মানে হচ্ছে, আমি যদি কারো কাছ থেকে লোন নিই, তাহলে লোনের উপর একটা ইন্টারেস্ট দিতে হয়, সেটা হচ্ছে আর্থিক খরচ। এই আর্থিক খরচটি করতে হয় না। অর্থাৎ আমি যদি শেয়ার বিক্রির মাধ্যমে 1 কোটি টাকা অর্থ সংস্থান করে থাকি, তাহলে এই 1 কোটি টাকা অর্থ সংস্থানের জন্য আমার যে আর্থিক খরচ হতো, শেয়ার ডিসকাউন্টের মাধ্যমে শেয়ার বিক্রি করলে সেই আর্থিক খরচটা হয় না। কারণ হলো, আমার যখন লাভ হবে তখন আমি শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড দিব। আমার যদি লাভ না হয়,
তাহলে আমাদেরকে শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দেওয়ার দরকার হয় না। তো এই যে আর্থিক খরচ, সেখান থেকে প্রতিষ্ঠান লাভবান হতে পারে। যদিও মনে হয় যে কিছু কম টাকায় শেয়ার বিক্রি করছে, প্রতিষ্ঠান সাময়িক লস হলেও এটা আস্তে আস্তে দীর্ঘ সময়ে পায় এই লসটা রিকভার করার জন্য। কারণ এই যে শেয়ার ডিসকাউন্টটা কোনো একটা নির্দিষ্ট অর্থ বছরে সমন্বয় করা হয় না, এটা ধীরে ধীরে কয়েকটা বছরে অল্প অল্প করে সমন্বয় করা হয়। ফলে প্রতিষ্ঠানের লস হয় না, প্রতিষ্ঠান বরঞ্চ লাভবান থাকে। তাছাড়া অনেক সময় বাহির থেকে যদি অর্থ সংস্থান করা হয়, অর্থাৎ প্রতিষ্ঠানের নিজস্ব উৎসের বাহির থেকে যদি অর্থ সংস্থান করা হয়, কোনো ব্যাংক, বিমা বা ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান থেকে অর্থ সংস্থান করা হয়, সেক্ষেত্রে এই প্রতিষ্ঠানের উপর ওদের একটা নিয়ন্ত্রণ সৃষ্টি হয়ে যায়, প্রত্যক্ষ বা পরোক্ষ নিয়ন্ত্রণ সৃষ্টি হয়ে যায়। এই প্রত্যক্ষ এবং পরোক্ষ নিয়ন্ত্রণের প্রভাব মুক্ত থাকার জন্য এক্সটার্নাল সোর্স থেকে অর্থ সংস্থান না করে প্রতিষ্ঠানের নিজস্ব উৎস থেকে অর্থ সংস্থানের জন্য শেয়ার ডিসকাউন্টের মাধ্যমে শেয়ার বিক্রি করা হয়ে থাকে। আর যখন প্রতিষ্ঠান শেয়ার ডিসকাউন্ট ঘোষণা করে, তখন দেখা যায় যে বিনিয়োগকারীরা অধিক আগ্রহ নিয়ে শেয়ার ক্রয় করে থাকে। ফলে প্রতিষ্ঠানের অর্থ সংস্থানটা সহজ হয়। শেয়ার ডিসকাউন্টের মাধ্যমে যে লসটা হয়, সেটা ভবিষ্যতের লাভ দিয়ে সমন্বয় করা হয়। আর এই সমন্বয়টা করার জন্য প্রতিষ্ঠান তার সুবিধা মতো সময় নির্ধারণ করতে পারে। এভাবেই প্রতিষ্ঠান এবং শেয়ার হোল্ডার উভয়েই অবহারে শেয়ার বিক্রির মাধ্যমে লাভবান হয়ে থাকে। তো এতক্ষণ পর্যন্ত শেয়ার অধিহার এবং অবহার সংক্রান্ত যে বিষয়টা ছিল, সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, আমি সাথে সাথে উত্তর দিয়ে দিব। আর এখনও যদি আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থেকে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।